বর্ধমান স্টেশনে ধুন্ধুমার। দেখুন, গতকাল রাতে বর্ধমান স্টেশনে অস্থায়ী দোকান উচ্ছেদকে ঘিরে একেবারে ধুন্ধুমার। বর্ধমান স্টেশন প্ল্যাটফর্মের অস্থায়ী দোকানগুলো রেল উচ্ছেদ অভিযানে নামে। আর সেই অভিযান দেখুন, উচ্ছেদে বাধা, রেল লাইনে বসে বিক্ষোভ। এই দেখুন, রেল পুলিশকে ঘিরে একেবারে উত্তেজনা হকারদের। তারা কোথায় যাবেন এই দাবি তুলছেন তারা। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, নোটিশ দেওয়া হয়েছিল আগে থেকে? রেলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এই যে ব্যবসায়ীরা তারা বলছেন 24 ঘন্টা নোটিশে তাদের তুলে দেওয়া হলো। তারা বছরের পর বছর, দীর্ঘ কয়েক বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন, জীবিকা নির্বাহ করছেন, এবং তাদের বক্তব্য যে তাদের আগে রেলে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদেরকে বিকল্প কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেসব কিছু না মেনে হঠাৎ করেই এই অভিযান চালানো হয়। এবং রাত্রে যখন যাত্রী শূন্য হয়ে পড়েছিল বর্ধমান রেল স্টেশন, ঠিক তখনই একরকম ভাঙচুর শুরু করে আরপিএফ। যেসব কাঠামোগুলোই ছিল বিভিন্ন প্ল্যাটফর্মে, সেইগুলিকে ভেঙে সরিয়ে দেওয়া হয়। অন্তত 30টি দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের বক্তব্য এবং রেলের বক্তব্য যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, যদিও এই যে ব্যবসায়ীরা তারা বলছেন যে তাদের আগাম জানানো হয়নি। কেউ কেউ বলছেন মাত্র 24 ঘন্টা আগে জানানো হয়েছিল যে কাঠামো সরিয়ে নিতে হবে, কিন্তু তারা বলেছিলেন যে বিকল্প। তারপরে কি কোনো সিদ্ধান্তে আসা গেল? কোনো কিছু মিটমাটে আসা গেছে? কোনো প্রশ্ন এখনো পর্যন্ত সামনে আসেনি, কোনো বৈঠকও সেভাবে হয়নি। কাজ হারিয়ে তারা এখন চোখের জলে ভাসছেন, কথা বলাই যায়। কারণ রাতভর এই অভিযান চলেছে এবং যেখানে যে 30টি দোকান ছিল, আজ সকালে দেখা যাচ্ছে তার চিহ্ন মাত্র নাই। তার ফলে কিন্তু এখন স্বাভাবিকভাবেই কিভাবে দিন চলবে তা বুঝে উঠতে পারছে। রেলের পুনর্বাসনেরও সেরকম কোনো পরিকল্পনাও নেই আপাতত। ধন্যবাদ। আমরা দেখাবো বিক্ষোভকারীরা, হকাররা কি বলছেন এবং তারা কি করবেন এরপরে। কোনো জানকারি দিইনি, আমরা রাত্রিরে ঘুমিয়েছিলাম, এটা হঠাৎ করে ভাঙতে লাগলো। না, আরপিএফরা আমাদের কোনো জানকারি দিইনি, না নোটিশ দিচ্ছে, না কিছু দিচ্ছে। টাকা দিতে হবে স্টেশনে কাজ করার জন্য, আরপিএফদেরকে টাকা দিতে হবে সব থেকে প্রথম কথা। আমরা চাইছি আমাদের নিজের দোকান, আমরা দেবো কেন টাকা? আমাদের কাগজপত্র আছে। বর্ধমান স্টেশনে ধুন্ধুমার। দেখুন, গতকাল রাতে বর্ধমান স্টেশনে অস্থায়ী দোকান উচ্ছেদকে ঘিরে একেবারে ধুন্ধুমার। বর্ধমান স্টেশন প্ল্যাটফর্মের অস্থায়ী দোকানগুলো রেল উচ্ছেদ অভিযানে নামে। আর সেই অভিযান দেখুন, উচ্ছেদে বাধা, রেল লাইনে বসে বিক্ষোভ। এই দেখুন, রেল পুলিশকে ঘিরে একেবারে উত্তেজনা হকারদের। তারা কোথায় যাবেন এই দাবি তুলছেন তারা। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, নোটিশ দেওয়া হয়েছিল আগে থেকে? রেলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এই যে ব্যবসায়ীরা তারা বলছেন 24 ঘন্টা নোটিশে তাদের তুলে দেওয়া হলো। তারা বছরের পর বছর, দীর্ঘ কয়েক বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন, জীবিকা নির্বাহ করছেন, এবং তাদের বক্তব্য যে তাদের আগে রেলে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদেরকে বিকল্প কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেসব কিছু না মেনে হঠাৎ করেই এই অভিযান চালানো হয়। এবং রাত্রে যখন যাত্রী শূন্য হয়ে পড়েছিল বর্ধমান রেল স্টেশন, ঠিক তখনই একরকম ভাঙচুর শুরু করে আরপিএফ। যেসব কাঠামোগুলোই ছিল বিভিন্ন প্ল্যাটফর্মে, সেইগুলিকে ভেঙে সরিয়ে দেওয়া হয়। অন্তত 30টি দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের বক্তব্য এবং রেলের বক্তব্য যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, যদিও এই যে ব্যবসায়ীরা তারা বলছেন যে তাদের আগাম জানানো হয়নি। কেউ কেউ বলছেন মাত্র 24 ঘন্টা আগে জানানো হয়েছিল যে কাঠামো সরিয়ে নিতে হবে, কিন্তু তারা বলেছিলেন যে বিকল্প। তারপরে কি কোনো সিদ্ধান্তে আসা গেল? কোনো কিছু মিটমাটে আসা গেছে? কোনো প্রশ্ন এখনো পর্যন্ত সামনে আসেনি, কোনো বৈঠকও সেভাবে হয়নি। কাজ হারিয়ে তারা এখন চোখের জলে ভাসছেন, কথা বলাই যায়।
কারণ রাতভর এই অভিযান চলেছে এবং যেখানে যে 30টি দোকান ছিল আর সকালে দেখা যাচ্ছে তার চিহ্ন মাত্র নাই। তার ফলে কিন্তু এখন স্বাভাবিকভাবেই কিভাবে দিন চলবে তা বুঝে উঠতে পারছে মানে রেলের পুনর্বাসনেরও সেরকম কোনো পরিকল্পনাও নেই। আপাতত ধন্যবাদ। আমরা দেখাবো বিক্ষোভকারীরা, হকাররা কি বলছেন এবং তারা কি করবেন এরপরে। কোনো জানকারি দিইনি, আমরা রাত্রিরে ঘুমিয়েছিলাম, এটা হঠাৎ করে ভাঙতে লাগলো। না আরপিএফরা আমাদের কোনো জানকারি দিইনি, না নোটিশ দিচ্ছে না কিছু দিচ্ছে। টাকা দিতে হবে স্টেশনে কাজ করার জন্য, আরপিএফদেরকে টাকা দিতে হবে সব থেকে প্রথম কথা। আমরা চাচ্ছি আমাদের নিজের দোকান আমরা দেবো কেন টাকা, আমাদের কাগজপত্র আছে। আর এবার মুর্শিদাবাদে কাঠগড়ায় বিএসএফ কৃষকদের সীমান্ত পারে বাধা দেওয়ার অভিযোগ এবং তাতে বিক্ষোভকারীরা, কৃষকরা তারা অবরোধে বসলেন, একদম রাস্তায় বসে পড়লেন। মুর্শিদাবাদে কাঠগড়ায় বিএসএফ মারধরের অভিযোগ, বিএসএফ এর বিরুদ্ধে গড়পাড়ায় পথ অবরোধ। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এই গড়পাড়াটা ঠিক কোথায় এবং কি অভিযোগ? দেখো, এই সাগরপাড়া থানার মধ্যে বামনাবাদ যে এন্ট্রি রয়েছে, যেখান থেকে সীমান্ত এলাকায় কাজ করতে গেলে কৃষকদেরকে তোমার বিএসএফ এর কাছ থেকে তোমার এন্ট্রি নিয়ে তারপরে তারা নিজেদের জমিতে চাষ করতে যায়। প্রতিদিনই তাদের অভিযোগ যে আজকে সকালবেলাতেও তারা জমায়েত হয়েছিলেন এবং তাদের অভিযোগ যে 5টা থেকে তারা দাঁড়িয়ে থাকলেও কিন্তু ঠিক টাইমে সময় মতন তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এন্ট্রি করতে করতে 7টা 8টার বা কখনো 9টা বেজে যায়। আজকেও কিন্তু তারা যখন লাইন দিয়েছিলেন সেই সময় লাইনের মধ্যে একটু বিশৃঙ্খলা হয়। সেই বিশৃঙ্খলার কারণে তাদেরকে লাঠিপেটা করেন, বেশ কয়েকজন কৃষককে লাঠিপেটা করেন। তারই প্রতিবাদে তারা ধনিরামপুর এলাকা যে বাজার রয়েছে সেই বাজারের মধ্যে কিন্তু বসে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা দাবি করতে থাকে যে বিএসএফ এর যে 0 পয়েন্ট সেইখানে তাদেরকে এন্ট্রি পয়েন্ট করা হোক এবং তাদেরকে যাতে ঠিক মতন ভাবে কৃষিকাজের জন্য তারা জমিতে যেতে পারে তার ব্যবস্থা করা হোক। ওকে, আমি আসবো। বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। কৃষি কাজের জন্য 6টাতে 5টাতে যাওয়ার দরকার, সেখানে 7টাতে ছেড়ছে আমাদেরকে। এটা একটা বিষয় খারাপ। লাইনে যে রয়েছে দাঁড়িয়ে থাকতে হতো আমাকে 9টা 10টা পর্যন্ত। মুনিশ 9টাতে যায় কাজ করবে, কখন আমাদের কাজ করা বিশাল কিছু হচ্ছে। আমরা চাইছি পয়েন্ট 0তে চলে যাক, আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট করবো না, আপনার 9-0তে চলে যাক। কাল ওখানে বলতে গেলে ওই লোক আঁকা করছি তো মাঠে যাওয়ার লিগে, এবার ওরা বলছে যে কত মানে টাইম মতন ওরা এন্ট্রি করবে, আর গরমে ওর লিগে মানুষ আঁকা করছে, ও বলছে আমি যাবো, ও বলছে আমি যাবো। দিয়ে ওরা আসে আপনার লাঠি দিয়ে মারতে শুরু করলো। শুরু করার পরে দেখছি তো আপনার কোম্পানি কমান্ডার আসলো, আসিয়ে ওদেরকে বড় বড় ক্যাম্পে থেকে পুলিশ ডাকিয়ে দিল, দিয়ে লাঠি দিয়ে আপনার আবার তখন মারতে শুরু করলো। আবার চলে যাব প্রণবের কাছে। প্রণব, অবরোধ, অভিযোগ এই সব নিয়ে বিএসএফ এর কোনো বক্তব্য? কেন মারধর করতে হলো, কেন লাঠি চালাতে হলো? দেখো, তারা প্রকাশ্যে কোনো রকমভাবে মুখ খুলতে চায়নি, তবে যখন অবরোধ হয় তারপরে কিন্তু রানীনগর থানার পুলিশ আধিকারিক এবং তোমার সাগরপাড়া থানার পুলিশ আধিকারিক এবং বিএসএফের যিনি সিও রয়েছেন তিনিও এসেছিলেন এবং তিনি কৃষকদের কয়েকজনের সঙ্গে এবং স্থানীয় যে সমস্ত প্রশাসনের আধিকারিক আছেন তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু তিনি কথা দিয়েছেন এই ধরনের ঘটনা আর ঘটবে না। তবে কৃষকদের দাবি যে তারা যে 5টার মধ্যে যদি না যেতে পারে, সকাল সকাল যদি তারা মাঠের মধ্যে না যেতে পারে তাহলে কিন্তু তারা মাঠের কাজ করতে পারছে না। যদি দেরি হয়ে যায় যে তাদের এন্ট্রি পাস দিতে, তাহলে কিন্তু তারা ঠিক সময়ে কাজ করতে পারছে না। তাই তাদের আরো দাবি যে 0 পয়েন্টে নিয়ে যাওয়া হোক বিএসএফ এর এই এন্ট্রি পয়েন্টকে। কৃষকদের এই দাবি মানা হয় কিনা আমরা নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপের দিকে লক্ষ্য রাখবো। এবার রেজাল্ট কি হবে না হবে সেই নিয়ে যেমন চর্চা চলছে এবং সকাল 6টা থেকে চোখ রাখবেন নিউজ 18 বাংলায়, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য রাজনৈতিক খবর এবং যে খবরে প্রথমে চোখ রাখবো তা হলো শ্লীলতাহানির অভিযোগ গত কয়েকদিন ধরে চলছে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে দেখুন এই ভিডিওর সত্যতা যাচাই করেন এই নিউজ 18 বাংলা। আগে দেখুন অ্যাম্বিয়েন্স সহ। भाग यहाँ से, देखो माफ कर दे रहे हैं, हाथ जोड़ने से हो जाता है। गलत किया है वो नहीं छोड़ेगा। चल यहाँ से, चल भाग यहाँ से। अभी हम लोग सोया है। জওয়ান ভোটের ডিউটি থেকে ফেরার পথে শ্লীলতাহানি। अरे
অভিযুক্ত জওয়ান বিনঞ্জন প্রধান তাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, ঠিক ঘটনাটা ঠিক কি হয়েছে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইবো। গতকাল রাতে ধৃত নিরঞ্জন প্রধান তিনি তার ডিউটি শেষ করে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এবং কলকাতা স্টেশন তার গন্তব্য ছিল। সেখানে আসার পথেই বিটি রোডে একজন বাসিন্দা যিনি অভিযোগ করছেন তার বাড়িতে ঢুকে যান এবং মহিলার ওপর শ্লীলতাহানি করার চেষ্টা করে, এমনই অভিযোগ করছে সেই মহিলা। এবার যখনই এই ঘটনা ঘটে তৎক্ষণাৎ যেহেতু ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিটি রোডের ওপরে সেখানে কিন্তু মানুষ জড়ো হয় এবং সেই সিআরপিএফ জওয়ানকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে এবং তৎক্ষণাৎ ফোন করা হয় চিতপুর থানাকে। কিছুক্ষণের মধ্যেই চিতপুর থানার পুলিশ সেখানে হাজির হয় এবং গোটা ঘটনা শুনে তৎক্ষণাৎ আটক করে সেই সিআরপিএফ জওয়ানকে। এবং তাদের যে অভিযোগ যে মদ্যপ অবস্থায় ছিল এই সিআরপিএফ জওয়ান এবং এই মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করার চেষ্টা করে এই মহিলাকে, এমনই তারা অভিযোগপত্রে লেখে। কি বলছেন দেখাবো। घर में ढूका है तो हम चिल्लाए हैं, तो फिर वो घर से निकल के दौड़ा है। मेरा पापा पकड़ना चाहा, हम भी पकड़ना चाहा, नहीं हुआ तो पाड़ा का लड़का लोग पकड़ा है। फिर उसके बाद हम लोग उसको मारे, सब कोई मिल के मारे। चितपुर थाना वाला आया, उसको उठा के ले गया, पी के था वो। हमेशा ही दरवाजा खुला रहता है? हाँ, हम लोग का शुरू से घर का दरवाजा खुला रहता है। सीआरपीएफ वाला से कोई आया आपके साथ बात करने के लिए? पुलिस स्टेशन में कोई आया सीआरपीएफ से? नहीं, जो बात किया थाना वाले ही हम लोग से बात किया। আর এই ঘটনার পরে সিআরপিএফ এর কোনো বক্তব্য আছে কিনা জানবো প্রতিনিধি রৌনকের কাছ থেকে। রৌনক, চিতপুর থানায় কি সিআরপিএফ এর আধিকারিকরা গিয়েছিলেন, তাদের কি বক্তব্য? দেখা হয় না কিছুক্ষণ আগেই সিআরপিএফ এর যারা উচ্চপদস্থ আধিকারিক তারা এসেছিলেন এবং প্রায় 1 ঘন্টা ধরে পুলিশের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তারা একটি বৈঠক করেন। কিন্তু অফিসিয়ালি ভাবে সিআরপিএফ কোনো কিছু না জানালেও সূত্র মারফত জানা যাচ্ছে যে সিআরপিএফ এই যে গতকালকে ঘটনা সেই ঘটনা সম্পর্কে অবগত হয়েছে এবং সিআরপিএফ এর তরফ থেকেও কিন্তু এই পুরো ঘটনাটি বিষয়ে তদন্ত করা হবে এবং সেই বিষয়কে সামনে রেখেই সিআরপিএফ এর একজন উচ্চপদস্থ আধিকারিক কিছুক্ষণ আগে চিতপুর থানায় আসেন এবং টানা 1 ঘন্টারও বেশি সময় কিন্তু চিতপুর থানা যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তার সঙ্গে মিটিং করেন এবং সেই বৈঠকের পর তিনি চলে যান। অফিসিয়ালি বিবৃতি না দিলেও তারাও কিন্তু এই ঘটনা নিয়ে তদন্ত করছে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর এই দুই মহিলার শ্লীলতাহানির অভিযোগে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ তৃণমূলের। এক্স হ্যান্ডেলে তৃণমূলের পোস্ট, কলকাতায় শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান, উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এবার কলকাতা। সিআরপিএফ এর মহিলা বিরোধী কাজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ কেন? এর পরিপ্রেক্ষিতে আমরা পাল্টা কথা বলেছিলাম বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। একজন মহিলা যখন অভিযোগ করেছেন তখন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা দরকার। আর সিআরপিএফ এর কর্মী, সে ভারত সরকারের চাকরি করে, সে অমিত শাহ ব্যক্তিগত কোনো কর্মচারী নয়। এই ধরনের হাস্যকর অভিযোগ দিয়ে এক্স হ্যান্ডেলে করবে, কারণ তৃণমূল আর মাত্র কয়েক ঘন্টা পরে হ্যান্ডেলেই চলে যাবে, ওই এক্স হ্যান্ডেলই করবে। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আর চলে যাব দুর্গাপুরে। একেবারে শিক্ষকের বিরুদ্ধে, এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পরিচারিকাকে শ্লীলতাহানি, ধর্ষণের, তার বিরুদ্ধে অভিযোগ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার শিক্ষক, নাবালিকা পরিচারিকা, দুর্গাপুরে সরকারি স্কুলের শিক্ষক, তিনি গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। কি হয়েছে ঘটনাটা, কি অভিযোগ? দেখো, দুর্গাপুরের যে জেমুয়া রয়েছে সেই জেমুয়ায় একটি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের যিনি শিক্ষক রয়েছেন সুশান্ত পণ্ডিত, তার বিরুদ্ধে কিন্তু বাড়ির পরিচারিকা অর্থাৎ নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। যে পরিচারিকা তার পরিবার যেটা অভিযোগ করছে, এই নাবালিকার মা এই শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং তিনি অসুস্থ হওয়ার পর তার মেয়েকে, সেই নাবালিকা মেয়েকে পরিচারিকার কাজে পাঠান শিক্ষকের বাড়িতে। তারপর তাকে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ তোলে তার পরিবার, এই নাবালিকার পরিবার, এবং নিউ টাউনশিপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং এই লিখিত অভিযোগের দায়েরের ভিত্তিতেই কিন্তু এই যে শিক্ষক রয়েছে সেই শিক্ষককে গ্রেপ্তার করে। ওই পরিচারিকা কি বলছে একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসছে আবার। আর আমি চাই যে ও শাস্তি পাক, আমার টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। ঘরে ডাকতো, তারপর না গেলে হুমকি দিত, তোর বাবা তো বাইরে যায়, তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবো, তোর মাকে ঘরে গিয়ে গলা টিপে মেরে দেবো, এরকমও হুমকি আমাকে দিয়েছে। আর তাহলে অর্পণ, কেন
ধৃত শিক্ষক চক্রান্তের কথা বলছেন, বলছেন ফাঁসানো হয়েছে। কারণ বারবার কিন্তু এই শিক্ষক এই নাবালিকাকে হুমকি দেয় এবং যাতে বাড়িতে এই কথা যাতে না পৌঁছায়, এবং বারবার কিন্তু তাকে বাড়িতে ডেকে কিন্তু যৌন হেনস্থা করা হয় বা প্রতিবাদ করা হলেও কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয় বারবার, এবং তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। সেই কারণে কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করছেন এবং বারবার কিন্তু তার পরিবার কিন্তু বেশ কয়েকজনের দ্বারস্থও হয়েছিলেন। এবং অবশেষে কিন্তু ওই এলাকার যিনি প্রাক্তন কাউন্সিলর রয়েছেন লাভলি রায়, তার দ্বারস্থ হন। তারপরেই কিন্তু এই লাভলি রায় এই যে পরিচারিকার কাজ করতেন এবং এই নাবালিকা, তাদেরকে থানায় নিয়ে যায় এবং সেখানেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়। কি বলছেন অভিযোগ ছোট্ট করে দেখানো যাক। পুরো মিথ্যা, আমাকে ফাঁসানো হয়েছে। আপনি কি পার্টি করেন? না, আমি কোনো পার্টি করি না, আমাকে মিথ্যা ফাঁসিয়েছে। আর এই যে ছবি দেখছেন, এই ছবি হচ্ছে বারাবণী থানার সামনে বিক্ষোভ আসানসোলে। কেন বিক্ষোভ? আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ। কেন এরকম উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি, জানবো প্রতিনিধি দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, দেখো আইন্দা, বারাবণী থানা এলাকায় এক পারিবারিক অশান্তির জেরে পুলিশি হস্তক্ষেপ এবং সেই হস্তক্ষেপের আজ পৌঁছায় বারাবণী থানাতে। বারাবণী দোমানি বাজারে এলাকায় একটি আদিবাসী পরিবারের অশান্তি ছিল, সম্পত্তি বিবাদ নিয়ে অশান্তি, সেইখানে পুলিশ হস্তক্ষেপ করে। এরপরে যে আজ সকালে দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বারাবণী থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ কি পুলিশ যখন এই পারিবারিক অশান্তির ঘটনায় হস্তক্ষেপ করে তখনই এক পক্ষকে হুমকি দেয়, রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ তোলে। যদিও পুলিশ এই হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে পারিবারিক অশান্তির ঘটনা ঘটেছিল, যেটাকে গিয়ে পরে পরিস্থিতি শান্ত করেছে। এত বেশি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় কি ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কে ছুটে যেতে হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ কি যেই পুলিশ কর্মী হুমকি দিয়েছে সেই পুলিশ কর্মীকে নিঃশর্তে থানার সামনে ক্ষমা চাইতে হবে। যদিও পুলিশ ইতিমধ্যেই বুঝিয়ে পড়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তার মানে যথেষ্ট উত্তাপ ছড়িয়েছিল, পুলিশ কর্তাকে ছুটে যেতে হয়েছিল। বিক্ষোভকারীরা কি বলছেন দেখাবো। পুলিশ যায় আবার হুমকি দিনছে যে এই ঘরটা খালি কর, না হলে আমি কালকে এসে সব ঝুড়ি বুটি সব ফাবড়াই ফেলে দেবো। কোন অফিসার ছিল? আমরা কি চাই? সমান করে জব চাই। বড় আপনি যদি থাকতে দি আমি ফাঁকি ভর্তি বার করবো, ফাঁকি ভর্তি বার করবো আজকে।